হ্যালো এভরিওয়ান, আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হচ্ছে এবং রীতিমতো এই ক্লাসটা চলবে। তোমাদের পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে এই ক্লাসগুলো দিয়ে। তো ক্লাস কখনো বন্ধ হবে না। আর তোমাদের এই ক্লাস নিয়ে তোমাদের স্যার যেই ইন্ট্রো ক্লাস করেছিলেন, তো সেখানে সবারই জানার আগ্রহ ছিল যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে। তো তোমাদের সেই অপেক্ষা দেখো, আজকে অবসান হচ্ছে। তো আজ থেকে ক্লাস শুরু হচ্ছে, আর তোমাদের ইন্ট্রো ক্লাসে তোমাদের কন্টেন্টস কি রয়েছে সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। আর সেখানে আমরা বলেছি যে আমরা বেসিক থেকে শিখব, ইংলিশ গ্রামার বেসিক থেকে শুরু করব, যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের কারো কোথাও কোনো অসুবিধা না হয়। এবং যত কোশ্চেন আসবে গ্রামার থেকে বা ইংলিশ থেকে, সবগুলো যাতে আমরা অনায়াসে কমপ্লিট করে আসতে পারি সেরকম ভাবে পড়ানো হবে। তো কথা বাড়াবো না, তো শুরু করে দেব ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, এবং সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ক্লাস শুরু করছি। চলো ক্লাসে ঢুকে পড়ি। তো এই কন্টেন্টস আলোচনা করা হয়েছে, তো যারা দেখোনি তাদের জন্য আরেকবার আমি কন্টেন্টস বলে দিচ্ছি। আমরা সেন্টেন্স দিয়ে শুরু করব, সেন্টেন্সের পরে আজকে আর্টিকেলসটা কমপ্লিট করাবো। আর তারপরে আমরা পার্টস অফ স্পিচ পড়বো, যতগুলো ভাগ রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেক কটা ভাগ আলাদা আলাদা করে পড়ানো হবে এবং টাইম নিয়ে সুন্দর করে পড়ানো হবে, যাতে তোমাদের কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তারপর আমরা টেন্স করব। টেন্সের পরে দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো করতে হলে টেন্স, তারপরে তোমার সেন্টেন্স, এগুলো আমাদের জানতে হবে। এগুলো না জানলে তুমি ঠিকভাবে করতে পারবে না। তারপরে ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, আর 120 রুলস অফ গ্রামার। এগুলো আমরা ধাপে ধাপে একটার পর একটা করব। পরীক্ষার আগে তোমাদের এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং যখন তোমরা পরীক্ষায় যাবে তখন দেখবে এখন তোমাদের মনের মধ্যে যে ভীতি রয়েছে সেই ভীতি কেটে যাবে। তখন তোমরা ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে যতটা কনফিডেন্ট আসো, তো সেরকম ভাবেই পরীক্ষার হলে যাবে এবং দেখবে পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার ইংলিশের যে ভীতি ছিল সেই ভীতি তো নেই, বরং যে কোশ্চেন গুলো এসছে তুমি সেগুলো করে আসতে পারছো। তো তোমাদের খুব সিরিয়াসলি ক্লাসগুলো করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, ফাঁকি দিলে চলবে না। তুমি বেসিক থেকে করাচ্ছি মানে তুমি জিরো। তুমি ধরো ইংলিশ গ্রামার জানোই না, আমরা ইংলিশ গ্রামার পড়েছি, বাংলা গ্রামার পড়েছি। দেখো ইংলিশ গ্রামার বাংলা গ্রামারের সিমিলারিটি আছে, তবে পুরোপুরি সিমিলার সেটা আমি বলছি না। সেই ক্ষেত্রে আমরা যখন একটু পড়েছি বা জেনে এসছি, কিন্তু তারপরে যদি মনে করো যে তোমার এখানে তোমার লেভেল জিরো, তো কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা জিরো থেকেই শুরু করব, জিরো থেকেই শুরু করব। আগে যখন পড়েছো তখন তুমি ছোট ছিলে, তোমার ধারণ ক্ষমতা ক্যাপাসিটি কম ছিল, এখন সেটা তোমার বেড়েছে, তো খুব সহজেই বুঝবে জিরো থেকে কি করে আমরা ধাপে ধাপে এগোই। সেগুলো ক্লাস করলেই তুমি বুঝে যাবে, কিন্তু ক্লাসটা তোমার সিরিয়াসলি করতে হবে। আর হাতে টাইম নেই, সামনে তোমার পরীক্ষা চলে এসছে, পরীক্ষার বেশি দিন বাকি নেই। এটা স্কুল বা ক্লাস নয় যে তুমি একবার তুমি ফাঁকি দিলে কোনোভাবে অন্য ক্লাসে উঠে গেলে। এটা ভাই চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম, তোমার মতো হাজারো ছেলে খাটছে। তো সেখানে তোমার নিজের জায়গাটা ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে, যাতে করে তুমি একবারে পরীক্ষার হল থেকে ক্লিয়ার করে আসতে পারো, তোমার জন্য দ্বিতীয়বারের জন্য ওয়েট না করতে হয়। তো সেইভাবে আমরা পড়াবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা সেন্টেন্স দিয়ে শুরু করব। সেন্টেন্স কি? আমরা সবাই সেন্টেন্স পড়েছি। দেখো সেন্টেন্স, সেন্টেন্স হলো বাক্য। সবাই সেন্টেন্স পড়েছি, হয়তো এখন জানি না বা ভুলে গেছি, কিন্তু সবাই পড়ি। সেন্টেন্স আমরা কাকে বলবো? যখন এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা ক্লিয়ার মিনিং বা পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা ক্লিয়ার মিনিং বা পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। সবাই জানতে তোমরা, বা যারা ভুলে গেছিলে তারা দেখো আরেকবার শুনে নাও, আর কখনো ভুলবে না। সেন্টেন্স, তো এটাই হচ্ছে বাক্য। তো একটা সেন্টেন্সের উদাহরণ দেই, দেখো খুব সহজ একটা সেন্টেন্সের উদাহরণ দেব। আই প্লে ফুটবল।
ঠিক আছে, আমি ফুটবল খেলি। আমরা সেন্টেন্সের সংজ্ঞা কি বললাম, যে যখন এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। এখানে দেখো এক বা একাধিক ওয়ার্ড, একের থেকে বেশি আছে ওয়ার্ড, তো একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়, সেটাকে আমরা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স বলি। তো সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড এই সেন্টেন্স গুলো তোমাদের পড়াবো। তো দেখো সিঙ্গেল ওয়ার্ডেড যেই সেন্টেন্স, সেই সেন্টেন্স গুলো কি হয়, সেগুলো আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি, সেগুলো গ্রামারে ব্যবহার করি না আমরা, ঠিক আছে। তো এটা দেখো মাল্টি ওয়ার্ডেড এবং মিনিংফুল, একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করে, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ঠিক আছে। এখন একটা সেন্টেন্সে দেখো কি কি থাকে, একটা সেন্টেন্সে কি কি থাকে, এই দেখো তিনটে ওয়ার্ড রয়েছে, তিনটে ওয়ার্ড কি সেগুলো আমরা চিনবো। এখানে আই হলো সাবজেক্ট, তো আই সাবজেক্ট তুমি কি করে বুঝবে, আই যে সাবজেক্ট সেটা তুমি কি করে বুঝবে, যখন আমরা প্রশ্ন করব কে বা কারা, ঠিক আছে, কে বা কারা প্রশ্ন করে আমরা যখন উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। দেখো এখানে আছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন আমি যদি প্রশ্ন করি যে কে ফুটবল খেলে, আমি ফুটবল খেলি, পেলাম তো। তারপর দেখো কারা দিয়ে প্রশ্ন করলে কিভাবে পাবো, দেখো দে প্লে ফুটবল, এখানে তারা বল খেলে, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। এখানে প্রশ্ন করছি কারা ফুটবল খেলে, তারা। তো এখানে দেখো আমরা পেয়ে গেলাম যে কারা ফুটবল খেলে, তারা। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এটা কি, এটা হচ্ছে ভার্ব। দেখো ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, একটা সেন্টেন্সে একটা ভার্ব তো মিনিমাম থাকবে, একাধিক ভার্বও থাকতে পারে। তো বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকেই তোমাদের পড়াচ্ছি যে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্ট নাও থাকতে পারে, যেমন আই প্লে, আমি খেলি, এটাও একটা সেন্টেন্স হয়। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে এই ফুটবল হচ্ছে কি, অবজেক্ট। ঠিক তেমনি এখানে দে হচ্ছে কি, সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এই হলো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে কোনটা কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা শিখলে তোমরা। আর সেন্টেন্সের দেখো, সেন্টেন্সের প্রধানত দুটো ভাগ হয়। একটা ভাগ হচ্ছে এই যেটা সাবজেক্ট বললাম আমরা, এটাকে সাবজেক্টই বলবো, এটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি যেটুকু রয়েছে সেটাকে কি বলবো আমরা, প্রেডিকেট, ঠিক আছে। বাকিটুকু হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট কি বললাম, প্রেডিকেট কি এবার হলো, দেখো সাবজেক্ট কি করছে সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এখানে কি করছে, প্লে ফুটবল, ফুটবল খেলছে, তো এই ফুটবল খেলছে এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তো সেন্টেন্স শুরু করে তোমাদের সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট। আর ভার্ব কোনটা বোঝালাম, এই জায়গাটা আশা করি তোমাদের অসুবিধা নেই। ভাই এগুলো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার আগে কেউ পড়ায় না, কিন্তু আমরা এটা ভেবেছি যে অনেকে জিরো থেকে আছে, তো সেই জিরো থেকে এই জায়গাগুলো আমরা ঠিক করব। তো তাই এখান থেকে আমরা শুরু করেছি এই সাবজেক্ট অবজেক্ট। এখন তোমাদের সাবজেক্ট অবজেক্ট পড়ার বয়স নয়, তো পড়ছো যখন খুব সিরিয়াসলি পড়ো, যাতে এটা দ্বিতীয়বার আর না পড়তে হয়। তো হয়ে গেল সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, এইটুকু আমরা বুঝে গেলাম। তুমি অবজেক্ট বের করারও দেখো একটা নিয়ম রয়েছে। অবজেক্ট কি করে বের করবে, দেখো এখানে কি আছে, আই প্লে ফুটবল, ঠিক আছে, ফুটবল। আমি কি খেলি, তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, কি দিয়ে, আমি কি খেলি, আমি ফুটবল খেলি, সরি, আমি কি করি, আমি ফুটবল খেলি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে তুমি অবজেক্ট পেয়ে গেলে, সাবজেক্ট পেয়ে গেলে, সাবজেক্ট চিনলে, প্রেডিকেট চিনলে, তো এই জায়গাটা ক্লিয়ার, এখানে আশা করি কারো কোনো অসুবিধা নেই। এরপর দেখো নেক্সট, নেক্সট আমরা যাব সেন্টেন্স। এবার সেন্টেন্সটা পুরো ডিটেলস আলোচনা হবে। তো সেন্টেন্স ডিটেলস আলোচনা কি, সেন্টেন্স কাকে বলে বললাম, আরেকবার আমি বলছি, দেখো এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি, সেন্টেন্স বলি। ক্লিয়ার? তো সেন্টেন্স, দেখো সেন্টেন্স
ওয়ার্ডের ভিত্তিতে যদি ভাগ করো তুমি, সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড আর একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড। আর সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স কি? দেখো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স শুনে তোমরা আশা করি বুঝতে পারছো, সিঙ্গেল কথাটার সঙ্গে সবাই পরিচিত, তো ভীষণ পরিচিত, খুব পরিচিত তোমরা কিন্তু, যে সিঙ্গেল দেখবে কথায় কথায় তোমরা বলে থাকবে সিঙ্গেল আছি, ঠিক আছে? তো সেখানে কি তুমি একা আছো, তো সিঙ্গেল ওয়ার্ডেড শব্দটা সেরকম, সেন্টেন্সটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সটা ঠিক সেরকম। যেমন সিঙ্গেল ওয়ার্ডেড একটা শব্দ, যেমন গো, কাম, এগুলো কি স্পোকেন ইংলিশ আমরা ব্যবহার করি, আমরা বলি না, ধরো বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছি আমরা, এখন এখান থেকে চলে যাবো, বলছি গো, বলি তো এরম ভাবে। আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স কি? যেটা সেন্টেন্স বললাম ওটাই মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, যখন একাধিক শব্দ মানে একের বেশি ওয়ার্ড থাকবে সেটা নিয়ে যেই সেন্টেন্স হবে সেটা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। যেমন আই প্লে ফুটবল, ওটা একটার বেশি শব্দ রয়েছে, তো সিঙ্গেল ওয়ার্ডেড মাল্টি ওয়ার্ডেড গেল। তারপরে অর্থানুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা ভাগ ভীষণ ইম্পর্টেন্ট, তুমি এই 5টা ভাগ ভালো করে পড়বে, তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে গেলে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে তখন তোমার সুবিধা হবে। তো ভালো করে পড়বে, ভালো করে দেখবে। আর 5টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম শুনেছো তোমরা সবাই, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব প্রথমে আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, বিবৃতিমূলক বা বর্ণনামূলক সেন্টেন্সকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যখন বিবৃতিমূলক বা বর্ণনামূলক, সেটা কি তোমার একটা নর্মাল স্টেটমেন্ট, যে তুমি ধরো বলছো আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি বাজারে যাব, এরকম টাইপের যেই কথাগুলো আমরা এমনিতে বলে থাকি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করা হয় না, নর্মাল ওয়েতে বলা হয়, যার মধ্যে কোনো তোমার জানতে চাও এই ব্যাপারগুলো থাকে না। যেমন আমি ভাত খাবো, হ্যাঁ আমি ভাত খাবো। তো এই নর্মাল যে স্টেটমেন্ট, প্লেন যে সেন্টেন্স গুলো, একে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্টে আমরা যে এক্সাম্পল গুলো দিয়েছি সেগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই প্লে ফুটবল, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে দেখো গোলাবে না কিন্তু, অর্থানুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, 5টা ভাগ হয়ে গেল। তো ফার্স্ট ভাগটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক, বর্ণনামূলক, ঠিক আছে? তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেটা কোনো নর্মাল স্টেটমেন্ট বা বিবৃতি বা বর্ণনা এগুলো প্রকাশ করে, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তো হি ইজ রিডিং এ বুক, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক, মানে যেটা দিয়ে তোমার সম্মতি বোঝাবে, স্বীকার করা বোঝাবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স তার উল্টো, নেগেটিভ কথার মানেটাই হচ্ছে উল্টো, মানে পজিটিভ কিছু না, না বোধক আর কি। তো তাহলে নেগেটিভ সেন্টেন্স মানে কি হবে? সেখানে অস্বীকার করা বোঝানো হবে, সেটা না বোধক বোঝাবে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দু ভাগে ভাগ করি, একটা হলো কি তোমার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আর তেমনি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ হবে না বোধক, তাহলে কি হবে? আমি তোমাকে সাহায্য করব না, আই শ্যাল নট হেল্প ইউ। ক্লিয়ার? তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আশা করি আর কোনো অসুবিধা থাকবে না, জলের মতো সহজ। দেখো হয়তো তোমরা এটা জানতে না বা জানলে ভুলে গেছিলে, এরপর আশা করি আর ভুলবে না। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, দেখো ইন্টারোগেট করা বা ইন্টারোগেশন, এই শব্দগুলো আমরা শুনি, আমরা বিশেষ করে যখন কোনো সিনেমা দেখি, থ্রিলার মুভি বা ক্রাইম থ্রিলার, সেই সিনেমাগুলোতে বা ডিটেকটিভ টাইপের মুভি দেখবে, যখন দেখবে কোনো মার্ডার হয়, তারপর পুলিশ আসার পরে যখন ওরা করে, মানে কাউকে সন্দেহ করে জেরা করতে নিয়ে যায়, তখন জিজ্ঞাসা যদি করা হয় যে কি হচ্ছে ওখানে, বলে ইন্টারোগেশন চলছে। ইন্টারোগেশন মানে কি? মানে জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসাবাদ চলছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো শুনেই বুঝতে পারছো যে এখানে কিছু জিজ্ঞাসা করা বোঝায়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্স দ্বারা
কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় এবং উত্তরের আশা করা হয়। আমরা যখন কিছু জিজ্ঞাসা করি কাউকে, তখন আমরা নিশ্চয়ই কোনো উত্তরের আশা করি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, সেখানে কিন্তু আমি আশা করছি যে তুমি তোমার নামটা বলবে, আমি শুনবো। তো এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সোজা কথা, যেখানে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা যেখানে উত্তরের আশা থাকে, তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে চিনবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড কি, এটাও তোমরা হয়তো জানো না। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে ইংলিশ গ্রামারে শুরু হয়, সেই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা হয়, তাকে আমরা বলি ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন হোয়াট, হু, হুইজ, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হয়। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন কি? প্রশ্নবোধক চিহ্ন। আমরা সবাই চিনি নোট অফ ইন্টারোগেশন। দেখো এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। এটা সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দিতে হয়, না হলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভুল, ওটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তুমি যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করছো, সেখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। তো দেখো এখানে উদাহরণগুলো দেখো, তাহলে তোমাদের এই জায়গাটা আরো ভালো ক্লিয়ার হবে। আর ইউ রিডিং এ বুক? তুমি কি একটি বই পড়ছো? এই সেন্টেন্সটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, এটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়ছো? তারপর দেখো হোয়াট, হু, হুম, হুস, হোয়ার, হুইচ, হোয়াই, হোয়েন, হাউ। তো আমি এগুলো সবগুলোর বাংলা মানে তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো হোয়াট, হোয়াটের বাংলা কি? কি। হু, হু এর বাংলা কি? কে। হুম, কাকে। হুজ, কার। হোয়ার, কোথায়। হুইচ, কোনটি। হুইচের বাংলা কোনটি। হোয়াই, কেন। হোয়েন, কখন বা যখন, ঠিক আছে, কখন বা যখন। হাউ, কেমন বা কিভাবে। এই হচ্ছে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ওয়ার্ডগুলোর মানে। তো এগুলো জানলে যখন তুমি দেখবে কোনো পরীক্ষা দিতে গেছো, তোমার সেই পরীক্ষায় তোমার কোশ্চেন ইংলিশে এসছে, তুমি বাংলাতে সেখানে পরীক্ষা হচ্ছে না, তখন তোমার যে কোশ্চেন গুলো করা থাকবে সেগুলো কিন্তু দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেই কোশ্চেন গুলো শুরু হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস শেখো, সেটা হলো যখন কোশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সেগুলো কি? অ্যাম, ইজ, আর, ঠিক আছে, এগুলো আমরা পড়েছি ওয়াজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তো এগুলো দিয়ে যখন সেন্টেন্স কোশ্চেন করা হয়, তার উত্তর হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয়, তার উত্তর কিন্তু তোমার হ্যাঁ আর না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন সেটা আমাদের ডিটেলসে বলতে হয়, বা তার জন্য যতটুকু বলা প্রয়োজন সেইটুকু আমাদের বলতে হয়। আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ না বলে সেখানে কিন্তু আমাদের কমপ্লিট করে দিতে পারি। যেমন দেখো এখানে জিজ্ঞাসা করেছে আর ইউ রিডিং এ বুক। ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করছি আর ইউ রিডিং এ বুক, তখন তুমি কি উত্তর দেবে? যদি পড়ো বলবে ইয়েস, আর যদি না পড়ো তাহলে বলবে নো। তাহলে ইয়েস আর নো এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকে। আর এই কোশ্চেন গুলো দেখো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখন তোমার নাম বলতে হবে, সেটা তোমার বলতে হবে মাই নেম ইজ, অথবা তুমি সরাসরি তোমার নাম বললে যে তোমার নাম কি বললে, সেটা কিন্তু ইয়েস নো দিয়ে হচ্ছে না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা জানতে কিনা আমি জানি না, বা জানলেও ভুলে গেছিলে হয়তো, বা অনেকে জানো। তো আমি আরেকবার বলে দিলাম যাতে তোমাদের এই জায়গাগুলোতে অসুবিধা না থাকে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট। ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে?
যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব এগুলো বোঝানো হয় সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স দেখো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়। আমরা যখন সেন্টেন্স শুরু করলাম, যখন তোমাদের আমি পড়িয়েছি সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, যেমন দেখো আরেকটু পেছনে যাচ্ছি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে একটা ওই রিলেটেড কথা চলে এসছে, তাই তোমাদের দেখো আরেকবার বলে দিচ্ছি। আমরা যখন সেন্টেন্স শুরু করলাম আই প্লে ফুটবল, এই ছিল আমাদের উদাহরণ এক্সাম্পল। তো এখানে আই কে আমরা সাবজেক্ট বলেছি, প্লে কে আমরা ভার্ব বলেছি, আর ফুটবল হচ্ছে অবজেক্ট বলেছি, আর এটাকে আমরা সাবজেক্ট বলেছি। আর এটাকে দুভাগে ভাগ করে মানে মেইন পার্ট হিসেবে ভাগ করে এটাকে সাবজেক্ট আর এটাকে আমরা কি বলেছি? প্রেডিকেট। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু বারবার করে একই জিনিস রিপিট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আরো সহজে পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এখানে দেখো সাবজেক্ট সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না, এটা হলো আমরা সাধারণত জানি। মানে তুমি দেখবে যে কোনো জায়গায় তোমার সাবজেক্ট থাকবেই সেন্টেন্সে, কিন্তু এখানে দেখবে সাবজেক্ট কেমন ভাবে লুকিয়ে থাকে, তোমার দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে এর কোনো সাবজেক্ট নেই। তো তার জন্য আমি এই কথাটা আবার রিপিট করছি। আর সাবজেক্ট আমাদের সবসময় কি হয়? সাবজেক্ট আমাদের সবসময় দেখো হয় নাউন হবে আর না হলে প্রোনাউন হবে। নাউন হবে না হলে কি হবে? প্রোনাউন হবে। আমাদের সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে। এরও ব্যতিক্রম দেখবো আমরা, এর জন্য এই জায়গাটা আমি রেখেছি। এখানে লাগবে, এখানে তোমাদের এর সঙ্গে আবার শেখাচ্ছি, আবার রিপিট হয়ে যাচ্ছে, তো যাতে করে তোমাদের আরো জিনিসটা বেশি ভালো করে বোঝা হয়ে যায়। একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না? দেখো এখন সাবজেক্ট এখানে নাউন বা প্রোনাউন বসে, এখানে সাবজেক্ট কি বসেছে এটা কেউ বলতে পারবেন যে নাউন না প্রোনাউন? এটা আই। দেখো আই হচ্ছে প্রোনাউন, নাউন হচ্ছে কি? কোনো কিছুর নাম। এখানে যদি ধরো তোমার নাম থাকতো, ধরো তোমার নাম সুমন, তাহলে সুমন প্লেস ফুটবল, তখন নাউন হতো, সাবজেক্ট তখন আমাদের নাউন। এখানে আই রয়েছে, আই হচ্ছে প্রোনাউন। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে তোমাদের এই নাউন প্রোনাউন সম্পর্কে ডিটেলস ধারণা দেব, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই। এখন যেটা বলছি আমি সেটা মনোযোগ দিয়ে শোনো এবং ক্লাসটা ভালো করে দেখতে থাকো, দেখো কোথাও কোনো অসুবিধা হবে না। তো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, সেটা নাউন বা প্রোনাউন হয়। তো এর ব্যতিক্রম আমরা এখন দেখব। দেখো ইংলিশে এক্সেপশন বলে একটা জিনিস আছে, এটা থেকেই থাকে, সবকিছুতেই থাকে, ইংলিশে তেমনি রয়েছে। আর এই এক্সেপশন গুলো চলে এসছে, তো এর কোনো কারণ নেই, রিজন নেই, এগুলো চলে এসছে, চলছে, চলবে। ঠিক আছে, তো সেরকমই দেখো আমাদের সাধারণ নিয়মের বাইরে গিয়ে দেখো এখানে দেখতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলেছি? এত কথা বললাম, গুলিয়ে গেছে হয়তো, আরেকবার বলে দিই। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব এগুলো বোঝানো হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সোজা কথা অনুজ্ঞাসূচক বাক্য, এর বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, তো দেখো এখানে গো হোম অ্যাট ওয়ান্স, তুমি একবারে বাড়ি যাবে। ধরো তোমার এখানে পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাকে আমি বলছি তুমি সরাসরি বাড়ি যাবে, তুমি কোথাও দাঁড়াবে না। এখানে গো হোম অ্যাট ওয়ান্স, এটা কি করছি? আমরা অর্ডার করছি। ঠিক আছে, দেখো এটা অর্ডার করা হচ্ছে, আদেশ। অর্ডার মানে কি? আদেশ। আমি একবারে তোমাদের এগুলো লিখেও দিচ্ছি যাতে আর কোনো অসুবিধাই না হয়। দেখো আদেশ, আদেশ করছে তুমি সোজা বাড়ি চলে যাবে, রাস্তায় কোথাও দাঁড়ানো যাবে না, সরাসরি বাড়ি ঢুকবে, ঠান্ডা পড়ে গেছে। এটা কি করছি? আমি তোমাকে অর্ডার করছি। তারপর তোমাকে বলছি আমি স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করো। যখন তুমি পারছো না, আমি দেখছি দিন দিন তুমি রোজ দিন মানে পড়াশোনা ঠিকঠাক করে করতে পারছো না, তুমি পড়া পারছো না, তখন আমি তোমাকে কি বলবো? স্টাডি রেগুলারলি। এটা তোমায় আমি কি করছি? উপদেশ দিচ্ছি, অ্যাডভাইস করছি। ঠিক আছে, এটা হলো তোমাকে আমি উপদেশ দিচ্ছি। তারপরে দেখো প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। আমি একটা বিপদে পড়েছি, আমি তোমাকে বা তুমি কাউকে বলছো যে প্লিজ হেল্প মি, তখন আমরা কি করি? যখন কারো কাছে আমরা সাহায্য চাই তখন তাকে আমরা অনুরোধ করি, রিকোয়েস্ট করি। ঠিক আছে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে কি? অনুরোধ।
তারপর দেখো ডু নট মেক এ নয়েজ, আমি ক্লাস করাচ্ছি তোমরা কথা বলছো, তখন আমি তোমাদের বলছি ডু নট মেক এ নয়েজ, তোমরা শোরগোল করো না বা গন্ডগোল করো না। এটা কি করছি, আমি তোমাদের নিষেধ করছি। নিষেধ করা বলতে কি বোঝানো হচ্ছে, দেখো নিষেধ ফরবিট, নিষেধের জন্য এখানে ফরবিট। তারপর বলছি লেট মি গো, আমাকে যেতে দাও, আমি পারমিশন চাইছি, লেট মি গো আমাকে যেতে দাও। পারমিশন, পারমিশন মানে কি, পারমিশন মানে হচ্ছে কি অনুমতি। তারপর দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা একটু হেঁটে আসি বা বেরিয়ে আসি। তো এখানে আমি কি করছি, আমরা এখানে অফার করছি। অফার করা বোঝো তো, এখন দেখো তোমরা সবাই কম বেশি কেউ না কেউ কাউকে অফার করেছো, খারাপ কিছু ভেবো না, অফার করেছো। তো সেখানে তোমরা জানতে যে অফার যে করছো এটা আমাদের ইংলিশ গ্রামারে একটা সেন্টেন্সেরই একটা সেন্টেন্স, তো সেটা কি সেন্টেন্স হয়তো জানতে না, বা জেনে থাকলো ভুলে গেছিলে, বা অনেকে জানতে। তো সেখানে দেখো অফার করা মানে কাউকে অফার করা বা প্রস্তাব দেওয়া, সেটা হচ্ছে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যখন কাউকে অফার করি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা তো আশা করি ভুলবে না, মাথায় থাকবে। তো দেখো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্স সাধারণত ভার্ব, লেট, প্লিজ, কাইন্ডলি এগুলো দ্বারা শুরু হয়। তাহলে এটা আমি কেন পড়ালাম, এখানে এই কথাগুলো কেন বললাম, আমরা সেন্টেন্সের সাধারণ নিয়মের মধ্যে পড়েছি সাবজেক্ট থাকে, সেটা নাউন বা প্রোনাউন হয়, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তারপর আদার্স থাকে, বাদ বাকি যা কিছু সেগুলো থাকে, সেভাবে সেন্টেন্স হয়। কিন্তু এখানে দেখো এখানে বলছে এই সেন্টেন্স সাধারণত ভার্ব, লেট, প্লিজ, কাইন্ডলি এগুলো দ্বারা শুরু হয়। এটাই এই সেন্টেন্সের নিয়ম, এগুলো দিয়ে এই সেন্টেন্সটা শুরু হবে। আর এই সেন্টেন্সে দেখো এখানেও একটা সাবজেক্ট রয়েছে। এখানে আমি বলছি স্টাডি রেগুলারলি, আমি তোমাকে অ্যাডভাইস করছি নিয়মিত পড়াশোনা করার জন্য, আমি কাকে করছি, তোমাকে করছি, তো তুমি তো সাবজেক্ট সেন্টেন্সটা, কিন্তু সাবজেক্টটা এখানে তোমার রয়েছে, সাইলেন্ট রয়েছে, সাবজেক্টটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সাবজেক্ট আছে। ঠিক আছে, আমি তোমাকে পড়তে বলছি, আমি ধরো তোমাকে প্রস্তাব দিচ্ছি যে হাঁটতে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য বা সিনেমা দেখতে যাওয়ার জন্য, সেটা কিন্তু আমি তোমাকে বলছি। তো এখানে এই সেন্টেন্স গুলো ভার্ব, লেট, প্লিজ, কাইন্ডলি এগুলো দিয়ে শুরু হয়। তাহলে ভার্ব, লেট, প্লিজ, কাইন্ডলি দ্বারা কোনো যখন সেন্টেন্স দেখবে শুরু হয়েছে, সেই সেন্টেন্সটা হবে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কেন আমরা ভালো করে জানবো, বা যতগুলো সেন্টেন্স পড়েছি কেন আমরা মনে রাখবো, এগুলো আমাদের ভয়েস চেঞ্জ করতে লাগবে। ভয়েস চেঞ্জ করতে গেলে এগুলো খুব দরকার, কারণ তুমি সেন্টেন্স চিনতে পারলে ঠিকঠাক করে সবকিছু করতে পারবে। ডাইরেক্ট ভয়েস চেঞ্জ থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট সবগুলো পারবে। তো আরেকটা দেখো ইম্পর্টেন্ট এই টেন্স সম্পর্কিত কথা, এটা ভালো করে মাথায় নেবে। দেখো লেট দ্বারা শুরু হলে অনুমতি বা প্রস্তাব বোঝায়, লেট দ্বারা সেন্টেন্স শুরু হলে অনুমতি বা প্রস্তাব বোঝায়, কিন্তু কখন অনুমতি কখন প্রস্তাব বোঝায়, যখন লেটের পরে আস থাকে তখন কি বোঝায়, প্রস্তাব বোঝায়। লেটের পরে যখন আস থাকবে তখন সেই সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝায়। যেমন দেখো এখানে আছে লেট আস গো আউট ফর এ ওয়াক, এই সেন্টেন্সটা দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে। লেটের পরে যখন আস থাকবে তখন প্রস্তাব বোঝায়, এবং লেটের পরে আস এবং নাউন বাদে, লেটের পরে ধরো আসও থাকবে না নাউনও থাকবে না, কি থাকবে, প্রোনাউন থাকবে। লেটের পরে আসও থাকবে না নাউন থাকবে না, কি থাকবে, প্রোনাউন থাকবে, তখন কি বোঝায়, তখন অনুমতি বোঝায়। তখন কি বোঝায়, অনুমতি বোঝায়। লেট দ্বারা সেন্টেন্স শুরু হলেই এটা ধরে নেবে এর থেকে হয় অনুমতি বোঝাবে, না হলে প্রস্তাব বোঝাবে। কখন অনুমতি বোঝাবে, কখন প্রস্তাব বোঝাবে, যখন লেটের পরে আস থাকবে, লেটের পরে যখন আস থাকবে তখন প্রস্তাব বোঝাবে। আর লেটের পরে নাউন বা আস এই দুটোর একটাও থাকবে না, কি থাকবে, প্রোনাউন থাকবে। নামের পরিবর্তে যা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি, প্রোনাউন বলি। তো প্রোনাউন থাকলে তখন সেটা দ্বারা কি বোঝাবে, অনুমতি বোঝাবে। যেমন দেখো এই যে নামের পরিবর্তে এই জিনিসটা তোমাদের বোঝায়, যেমন নাম, ঠিক আছে, নাউন হচ্ছে কোনো নাম, ধরো তোমার নাম সুমন, ঠিক আছে, তো আমি একটা সেন্টেন্স বললাম সুমন গোস টু স্কুল, সুমন স্কুলে যাচ্ছে, ঠিক আছে, সে একজন ভালো ছাত্র। এখানে আমরা দেখো প্রথম লাইনে সুমন বলেছি, এখানে সুমন নাউন, সাবজেক্ট নাউন,
কিন্তু পরের লাইনে পরের সেন্টেন্স আমরা কি বলছি যে সে একজন ভালো ছাত্র। তাহলে কে ভালো ছাত্র? সে ভালো ছাত্র। এই সেটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? সুমনের পরিবর্তে। তো নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে সেটাকে আমরা কি বলি? প্রোনাউন। তো এখানে দেখো নাউন আর আস বাদে অন্য যে প্রোনাউন থাকবে, নাউন নাম থাকবে না এবং আস থাকবে না, এই বাদে যে অন্য প্রোনাউন থাকবে তখন কি বোঝাবে? অনুমতি বোঝাবে। যেমন দেখো লেট মি গো, আমাকে যেতে দাও, এখানে পারমিশন, অনুমতি বোঝানো হচ্ছে। এখানে দেখো লেটের পরে আস নেই, নাউন নেই, এই মি, মি রয়েছে। মিটা কি? মি হচ্ছে প্রোনাউন। আর লেটের পরে সব সময় অবজেক্টিভ কেস বসে। কেস তোমরা জানো, কেস হচ্ছে কারক, আমরা পড়েছি কেস হচ্ছে কারক। অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস বসে। দেখো কেস কারক, কেস হচ্ছে তিন প্রকারের, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আর একটা হচ্ছে পসেসিভ কেস। নমিনেটিভ কেস হচ্ছে কি? কর্তৃকারক। অবজেক্টিভ কেস হচ্ছে কর্মকারক। পসেসিভ কেস হচ্ছে কি? সম্বন্ধ পদ। আমরা সম্বন্ধ পদ পড়েছি বাংলা গ্রামারে, সম্বন্ধ পদ এগুলো হচ্ছে। দেখো তো এখানে লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। কেস নিয়েও আমরা কথা বলবো, তোমাদের কেসও শেখাবো আজকে। দেখো একসাথে সবকিছু আমরা পরপর শিখে যাব, তাহলে আমাদের কোথাও কোনো অসুবিধা থাকবে না, প্লাস আটকাবে না। বেসিক মানে ভাই বেসিক, আর বেসিক ক্লাস বলে মানে হেসে উড়িয়ে দেওয়া যে এগুলো এখন আমাদের শিখতে হচ্ছে বা এগুলো শিখবো, তা নয়। কিন্তু ভাই ইংলিশ গ্রামার জল ভাত নয়, এত সহজ নয়। সহজ যখন তুমি ফুল মনোযোগ দিয়ে, তুমি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে, বদ্ধ হয়ে, তুমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন তুমি শিখবে তখন সহজ, আদারওয়াইজ ইট ইজ নট সো ইজি। এর জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। দেখো এই ইংলিশ গ্রামার আমি 5 মিনিটে শিখবো, 10 মিনিটে শিখবো, তুমি 10 মিনিটে একটা ভিডিওতে তুমি পুরো ইংলিশ গ্রামার কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে পরীক্ষার হল ফাটিয়ে আসবে, ওটা কোনোদিন সম্ভব না, বা কেউ পারবে না। যে কেউ যদি পারো এসে বলো, ওটা শুনতে ভালো লাগে। একটা গাছে ধরো ফল হয়েছে, একটা গাছে ফল হয়েছে, তুমি ফলগুলো খাবে। তো তুমি ফলগুলো খাওয়ার জন্য তুমি যদি আগেই ভাবো যে আমি গাছে উঠবো না, আমি অন্য কোনো উপায় পারবো, তুমি ভাবছো আমি নাগাল পাবো বা কোনোভাবে একটা লাঠি দিয়ে আমি পেরে ফলগুলো খেয়ে নেবো, অত বড় তুমি লাঠি দেখো পেলে না, তখন তোমার পরীক্ষার রেজাল্ট হচ্ছে তোমার ফল। তুমি সেখানে কি করে যাবে? তুমি সেখানে আমরা ফলের জন্য গাছে উঠলে যেমন গাছের গোড়া থেকে যদি উঠি তখন আমরা কষ্ট হলেও আস্তে আস্তে আমরা চেষ্টা করলে উঠে ঠিক ফল পেয়ে যাব। আর আমরা সাইড থেকে অতি সহজ উপায় যদি ভাবি তখন কিন্তু আমরা পাবো না, তখন নাও পেতে পারি। আর পেলেও আমরা ঠিক করে আগলে রাখতে পারবো কিনা সেটা অসুবিধা। একটা পরে খারাপ হয়ে যেতে পারে, তখন দেখা গেলো একটাই ফল রয়েছে, আমি সেটা পেলাম না। তো ওটা করো না। দেখো শিখলে শেখার মতো করে শিখবে, শেখার কোনো বিকল্প কিচ্ছু নেই। তুমি নিজে শিখবে, তুমি নিজে সমৃদ্ধ হবে, তোমার আশেপাশে যারা থাকবে তারা সমৃদ্ধ হবে, তুমি সবসময় সবাইকে সমৃদ্ধ করে চলবে। এটাই হচ্ছে একটা শিক্ষার বিশেষ গুণ বা মহত্ব বলতে পারো। তো এই অবজেক্টিভ কেস নিয়ে এত কথা বললাম, এগুলো আমরা করব। কারণ দেখো শুরু করেছি আমরা সেন্টেন্স নিয়ে, সেখানে সাবজেক্ট অবজেক্ট এই করেছি, এখন কেস নিয়েও কথা বলতে হবে। কারণ আমি চাই না যে তোমাদের কিছু বেসিক জিনিস থেকে যাক বা যেগুলো পরে তোমাদের বুঝতে অসুবিধা হয়, এগুলো তো আমাদের লাগবে। তো দেখো এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ করা বোঝানো হয় তাকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স। আশীর্বাদ করা বোঝানো হয় মানে, দেখো আমরা কাউকে আশীর্বাদ করি না যে তুমি দীর্ঘজীবী হও, ভগবান তোমার ভালো করুক বা আপনি ভালো থাকুন, এইরকম সেন্টেন্স গুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। মে কিন্তু ইংলিশ যে মাসের একটা নাম, সেই মে নয় এটা, ঠিক আছে? যেমন কি দেখো, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। আমি কি, এটা একটা আশীর্বাদ সূচক বাক্য, আমি আশীর্বাদের মতো করে বলছি। তারপর তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আমি তোমার দীর্ঘায়ু কামনা করছি। তো এই সেন্টেন্স গুলোকে কি বলবো আমরা? অপারেটিভ সেন্টেন্স বলবো। যেমন আমরা কারো বার্থডে হলে উইশ করি, বন্ধু বান্ধবকে আমরা সবাই উইশ করে থাকি, তো তখন হ্যাপি বার্থডে টু ইউ বলে। তো আমরা কি চাই? ওর জন্য ভালো কিছু চেয়ে এটা বলি, ভাই তুই দীর্ঘায়ু হোক তোর, তুই দীর্ঘজীবী হ বা অনেকদিন বেঁচে থাক, ওটাই হচ্ছে মে ইউ লিভ লং। ঠিক আছে? তো এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স।
তারপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলবো? এক্সক্লেমেশন, বিস্ময়, যে সেন্টেন্সে দেখো আনন্দ, বেদনা, দুঃখ, হাসি, কান্না এগুলোর প্রকাশ পায়, ঠিক আছে, এইগুলোর প্রকাশ পায়, সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো দেখো, যেমন এই যে হোয়াট এ বিউটিফুল বুক ইট ইজ, হাউ নাইস দ্য ফ্লোয়ার ইজ, ইফ আই ওয়ার এ কিং, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। এগুলোর বাংলা কি দেখো, হোয়াট এ বিউটিফুল বুক ইট ইজ, বইটা কি সুন্দর, হাউ নাইস দ্য ফ্লোয়ার ইজ, ফুলটা কি সুন্দর, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। এখানে একটা মনের আমার কি ইচ্ছে প্রকাশ পাচ্ছে, যদি আমি রাজা হতাম। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, যদি আমি আবার বাচ্চা হতে পারতাম বা আবার শিশু হতে পারতাম। এগুলো আমরা বলি না, এই সেন্টেন্স গুলো আমরা যখন এরকম ভাবে বলি যে আমি যদি আবার সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, আমি যদি রাজা হতে পারতাম, ধরো আমার খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে, আমার যদি চাকরিটা হয়ে যেত, এই সেন্টেন্স গুলো, এই সব সেন্টেন্সকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন বসে। নোট অফ এক্সক্লেমেশন কি? বিস্ময়সূচক চিহ্ন। দেখো, নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন হচ্ছে এটা, এটাকে আমরা কি বলি? নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন। তো এই হলো তোমাদের সেন্টেন্স। সেন্টেন্স ওয়ার্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স ইংলিশ গ্রামারে দরকার হয় না, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স লাগে। সিঙ্গেল ওয়ার্ডেড একটা শব্দ, মাল্টি ওয়ার্ডেড একাধিক শব্দ দিয়ে তৈরি হয়। আর অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আর অপারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5টা ভাগ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি? হু, হোয়াট, হুইজ, হোয়ার, হুম, হুইচ, এগুলো, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। অক্সিলারি ভার্ব এগুলো দিয়ে শুরু হয়, শেষে কি হয় তোমার? নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে। তারপরে তোমার কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক, অনুমতি, আদেশ, প্রস্তাব, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। লেটের, লেট দিয়ে শুরু হলে অনুমতি বা প্রস্তাব বোঝায়। লেটের পরে আজ থাকলে প্রস্তাব বোঝায়। লেটের পরে আজ বা নাউন বাদে অন্য প্রোনাউন থাকলে তখন সেটা দিয়ে অনুমতি বোঝায়। লেটের পরে সব সময় কি হয়? লেটের পরে সব সময় কি হয়? সরি, লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। তো তারপরে অপারেটিভ সেন্টেন্স, আশীর্বাদ করা বোঝানো হয়, মে ইউ লিভ লং। আমরা যখন কারো ভালো কিছু চেয়ে প্রার্থনা করি সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা হর্ষ, আনন্দ, বিষাদ, উল্লাস এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা জিতে গেছি, এখানে কিন্তু তোমার একটা উল্লাস প্রকাশ পাচ্ছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেন্টেন্স কমপ্লিট। তো এবার দেখো কেস নিয়ে যে মাঝখানে কথা বললাম, কেসের আমি একটা তোমাদের চার্ট করে দেব, পার্সন নাম্বার অনুযায়ী একটা চার্ট করে দেব, সেই চার্টটা তোমরা মনে রাখবে। তো যখন আমরা পার্টস অফ স্পিচ করাবো তার মধ্যে গিয়ে সেই চার্ট নিয়ে আমরা কথা বলবো। চার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবে। সেই চার্টটা করাবো এখন। দেখো এই চার্টটা দেখো, জাস্ট তোমরা করে রাখো। এখন ডিটেলস এটা ওটা কি বুঝবে না, বুঝলে গুলিয়ে ফেলবে। যেটুকু আমি বলার তোমাদের সেন্টেন্স পড়াতে পড়াতে বুঝিয়েছি। আর আমরা যখন পার্টস অফ স্পিচ করবো তার মধ্যে এই চার্টটা লাগবে, বা ইভেন সব সময় লাগবে। আমি তখন যখন তোমায় বলবো এর অবজেক্টিভ কেস বসাও বা এর নমিনেটিভ কেস বসাও, তখন কিন্তু তোমাকে বসাতে হবে, তার জন্য চার্টটা ইম্পর্টেন্ট। তো চার্টটা নিয়ে দেখো বসাচ্ছি। দেখো এখানে করে একটু পিছিয়ে এলাম কারণ সামনে ফাঁকা স্লাইড নেই, তো এখানে করব। দেখো কি হলো এটা। একবার সুন্দর করে আমি তোমাদের করিয়ে দিচ্ছি।
এগুলো একবার নোট করে রাখবে, দেখবে কোথাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ইংলিশ গ্রামার করতে যেই জিনিসগুলো লাগে বেসিক, সেই জিনিসগুলো যাতে কারোর তোমাদের কোথাও কোনো অবজেকশন না থাকে আমি সবগুলো করিয়ে দিচ্ছি। দেখো আমরা পার্সন, পার্সন মানে কি পুরুষ, বাংলা গ্রামার আমরা পুরুষ পড়েছি, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, উত্তম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এগুলো আমরা পড়েছি। সেই পার্সন ইংলিশে আমাদের পড়তে হবে। তো সেই পার্সন কয় প্রকার ইংলিশে? 3 প্রকার, বাংলার মতোই 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। তেমনি আমরা নাম্বার পড়েছি, নাম্বার হচ্ছে বচন, বচন কয় প্রকার? 2 প্রকার। ইংলিশও নাম্বার 2 প্রকার। কি কি? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এক বচন এবং বহু বচন। এই গেল তোমার নাম্বার। তারপরে দেখো কেস, কেস কটা বললাম আমি প্রথমে তোমাদের? 3টে। কেস 3টে। কি কি? নমিনেটিভ কেস। কি কি কেস? দেখো নমিনেটিভ, অবজেক্টিভ, আর হচ্ছে পসেসিভ। পসেসিভ, এই হলো 3টে আমাদের কেস, ঠিক আছে। এবার দেখো পার্সন, 3টে পার্সন। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো আমরা এক এক করে করব, ঠিক আছে। এখানে নাম্বার, নাম্বার দুটো। কি কি নাম্বার? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি? আমি, আমি মানে হচ্ছে কি? আই। এটা হচ্ছে নমিনেটিভ কেস, যেটা সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। তারপরে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার নমিনেটিভ কেস হচ্ছে কি? উই, আমি, আমরা। এর বাংলা হচ্ছে দেখো আমি, আমরা গেল। এর অবজেক্টিভ কেস কি হবে? অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, যেমন আই নো হিম। এখানে দেখো হি, হি এর অবজেক্টিভ মানে হি ব্যবহার, এখানে আই আছে, সরি হিটা পরে বোঝাচ্ছি, এখানে আই আছে, ঠিক আছে। এখানে আই আছে, আই এর অবজেক্টিভ কেস কি? মি। যেমন কি দেখো লেট মি গো, আমাকে যেতে দাও, ঠিক আছে। তারপরে হি গিভ মি এ পেন, সে আমাকে একটি পেন দিয়েছিল। এখানে কি? হি গিভ মি এ পেন, সে আমাকে একটি পেন দিয়েছিল। তো এখানে মিটা হচ্ছে কি? অবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। হি গিভ মি এ পেন, হি হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, মি এ পেন, মি এ পেন, সে আমাকে একটি পেন দিয়েছিল। তো এখানে মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, এই দুটোই হচ্ছে অবজেক্ট। দেখো এটা নিয়ে আমি তোমাদের অবজেক্ট নিয়ে আরেকবার বলবো। এখানে দেখো আই, মি, আর উই, উই আস, উই কি হবে? আস, উই আস। আর এর পজিটিভ কেস কি হবে? মাই আর মাইন, ঠিক আছে। আর আসের পজিটিভ কেস কি হবে? আওয়ার বা আওয়ার্স, আমাদের, ঠিক আছে। তারপরে দেখো ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে কি? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। নাম্বার গেল,
তুমি আর হচ্ছে কি তোমরা, তো দুটোই আমরা ইউ ব্যবহার করব, তুমি তোমরা। অবজেক্টিভ কেসে কি হবে, ইউই হবে, কারণ এর কোনো চেঞ্জ হয় না। এটা তোমার প্লুরালও ইউ হবে। আর এখানে দেখো যখন পসেসিভ কেস হবে তখন কি হবে, তখন হবে ইয়োর বা ইয়োরস, ইয়োর বা ইয়োরস। কমপ্লিট। এবার রয়েছে কি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে গেছে, এবার রয়েছে কি তোমার থার্ড পারসন। থার্ড পারসন কি দেখো, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। দেখো আমি আমরা তুমি তোমরা এগুলো বাদে যা আছে সবকিছুই থার্ড পারসনের মধ্যে পড়ে। তার মধ্যে সিঙ্গুলার হচ্ছে কি হি, শি, ইট। প্লুরাল হচ্ছে কি দে, প্লুরাল হচ্ছে কি দে, তারা। সিঙ্গুলার একবচন, প্লুরাল বহুবচন। তো এর অবজেক্টিভ কেস কি হবে, হি, হিম, শি, হার, ইট, ইটি হবে, আর দে, দেয়ার। আর এর পজিটিভ কেসে যখন চেঞ্জ হবে তখন কি হবে, হিজ, হার বা হার্স বা ইটস, ঠিক আছে। আর দেয়ার হবে কি দেয়ার্স, দেয়ার হবে দেয়ার্স। নাও তোমরা একবার ভালো করে দেখে নাও। হয়ে গেছে। এটা যদি করে রাখো, এটা করে রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এটা করে রাখো, এরপর আমরা যখন পার্টস অফ স্পিচ করাবো বা এগুলো কেন করালাম বা কেন লাগছে সেটা আমি তোমাদের পরে দেখো আলোচনা করে দেব। আর দেখো নমিনেটিভ কেস সবসময় কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্টিভ কেস কি সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এগুলো মনে রাখবে, ঠিক আছে। নাও তাহলে আমাদের সেন্টেন্স শেষ হয়ে গেল। সেন্টেন্স খুব সহজ ছিল, পুরো শেষ হয়ে গেছে। তো কথা মতো সেন্টেন্স শেষ করে আমরা কি করাবো বলেছিলাম, আর্টিকেলস করাবো। তো আর্টিকেলসটা এখন আমরা শুরু করব। আর্টিকেলস, আর্টিকেলস আমরা সবাই পড়েছি। আর্টিকেলস খুব সহজ, খুব সিম্পল একটা টপিক, যেটা নিয়ে আমাদের কারো কোনো ভয় থাকে না। আমরা সবসময় ভাবি আর্টিকেলস আমরা পারবো, কিন্তু এর ফল কি হয় যখন আমরা পরীক্ষার হলে যাই বা করে আসি, তো যখন রেজাল্ট বেরোয় তখন আমরা দেখতে পাই যে কোথাও হয়তো আমাদের আর্টিকেলসটা হয়নি, ভুল হয়েছে, কোথাও আমরা কনফিউজ হয়ে যাই। এর কারণে মানে আমাদের মনের মধ্যে আর্টিকেলসটা ঠিকভাবে বসেনি বা ঠিকভাবে আমরা বুঝিনি, যার কারণে আমাদের এই ভুল ভ্রান্তিটা হয়ে থাকে। আমরা ঠিক করতে গিয়ে ভুল করে দিয়ে আসি। এই হলো আর্টিকেল নিয়ে যা অসুবিধা হয়। তো সেই আর্টিকেলস নিয়ে কথা বলবো যাতে এইটুকু অসুবিধা তোমাদের না হয়। ইংলিশ গ্রামার সবচেয়ে সহজ একটা জিনিস, যেটা থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে, সরাসরি কোশ্চেন চলে আসে আর্টিকেলস থেকে। তো সেই কোশ্চেনগুলো আমরা দেখো করাবো। আর্টিকেলস, আর্টিকেলস এর বাংলা হচ্ছে কি নির্দেশক। আর আর্টিকেলস দু রকমের, দেখো আর্টিকেলস তিনটে, এ এন দিয়ে আমরা সবাই জানি। আর এই তিনটে আর্টিকেলস আবার দু রকমের। দু রকমের কেমন, একটা হচ্ছে তোমার নির্দিষ্ট করে বোঝায়, একটা আর্টিকেলস দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়, আর একটা আর্টিকেল দিয়ে অনির্দিষ্ট করে বোঝানো হয়। তো এ এন যে দুটো আর্টিকেল আর দা একটা, তিনটে আর্টিকেল টোটাল। তো এর মধ্যে এ এন কে আমরা কি বলবো, ইনডিফিনিট আর্টিকেলস, মানে অনির্দিষ্ট আর্টিকেলস। আর এ এন আর্টিকেলস কোথায় বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় এ এন আর্টিকেলস বসে। আর্টিকেলস আমরা কোথায় বসাই, আর্টিকেল আমরা বসাই যেই ওয়ার্ড বা যেই শব্দটা রয়েছে
কোন শব্দ ভাওয়েল দিয়ে তৈরি হয়, কোন শব্দ কনসোনান্ট দিয়ে তৈরি হয়। যেই শব্দের আগে ভাওয়েল থাকে তার আগে আমরা এন বসাই, আর যেই শব্দের আগে কনসোনান্ট থাকে তার আগে আমরা কি বসাই, এ বসাই। তো এখানে যে আমরা ইনডিফিনিট আর্টিকেলস এর কথা বলছি, এ এন, এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। যেমন কি দেখো এ বুক, দেখো এ বুক, এ পেন, অ্যান অ্যাপেল। তো এখানে এ বুক মানে কি, একটা বইয়ের কথা বলা হয়েছে, এখানে স্পেসিফিক কোনো বইয়ের কথা বলা হয়নি, এখানে নন স্পেসিফিক রেফারেন্স টানা হচ্ছে যে আই নিড এ বুক, আমার একটা বই দরকার, ধরো যে কোনো একটা বই হতে পারে সেটা। আর আই নিড এ পেন, আমার একটা পেন দরকার, সেটা যে কোনো পেন হতে পারে, তোমার পেন, আমার পেন, এখানকার পেন, টেবিলের পেন, যে কোনো পেন হতে পারে। সেই পেনটা আমি আগে কোনো সেই পেনটা যে কোনো একটা পেন হতে পারে, ঠিক আছে। এটা অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে একটা পেনকে বোঝায় না। ঠিক তেমনি দা হচ্ছে ডেফিনেট আর্টিকেলস, যেটা নির্দিষ্ট করে বোঝানো হয়। নির্দিষ্ট করে বোঝানো বলতে কি, যেমন দেখো দা পেন, দা বুক, এখানে একটা কোনো নির্দিষ্ট পেনকে বোঝানো হচ্ছে, যেই পেনটা আমার সামনে রয়েছে বা যেই পেনটা আমার লাগবে, যেই পেনটাকে আমি মেনশন করছি বা যেই পেনটা আমি ইউজ করেছি। যেমন দা বুক, যে বইটা ধরো আমি পড়েছি বা যেই বইটা আমার টেবিলে আছে, যেমন আই নিড দা বুক, আমার ওই বইটি দরকার। আমি আজকে তোমাদের ইংলিশ করাচ্ছি, হয়তো আমি ইংলিশ গ্রামার বই আছে আমার কাছে একটা, বা বাড়িতে রয়েছে বা যেখানে আছে, তো ওই বইটা আমার দরকার। তো তখন আমি কি বলবো, যে ওই বইটা দরকার যেহেতু, তখন আমি আর্টিকেলস নির্দিষ্ট করে ব্যবহার করবো, এবং সেটা হচ্ছে দা। যেমন আই নিড দা বুক। তো এই হলো দেখো তোমাদের আর্টিকেলস এ এন্ড দি, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, এই বেসিকটুকু তোমরা জানলে। এবার এ এন্ড ব্যবহারের নিয়ম শিখবো আমরা, তারপর আমরা দায়ের ব্যবহারের নিয়ম শিখবো। এ এন কোথায় বসে, কখন বসে, কেন বসে, কখন বসে না, কেন বসে না, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা এক এক করে করব। আমাদের অ্যালফাবেট আমরা সবাই চিনি, অ্যালফাবেট মানে হচ্ছে কি, বর্ণমালা। অ্যালফাবেট কটা আছে আমাদের বলো? অ্যালফাবেট টোটাল আছে 26টা। আমরা এবিসিডি সবাই পড়েছি, টোটাল অ্যালফাবেট আছে 26টা, আমরা সবাই জানি। যদি তাও কেউ না জেনে থাকো কোনো অসুবিধা নেই, জেনে নাও এখন। অ্যালফাবেট দেখো আছে 26টা, এর মধ্যে 5টা ভাওয়েল রয়েছে। ভাওয়েল 5টা কি কি? ভাওয়েল 5টা কি কি? ভাওয়েল 5টা হচ্ছে, দেখো এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। এই 5টা ভাওয়েল বাদ দিয়ে টোটাল 26টা অ্যালফাবেট থেকে যদি 5 চলে যায়, থাকে কটা? 21টা। এই 21টা হচ্ছে কি, কনসোনান্ট। 21টা হচ্ছে কি, কনসোনান্ট। তাহলে 5টা ভাওয়েল গেলে আমাদের 21টা কনসোনান্ট। তাহলে এ এন ব্যবহারের নিয়মের মধ্যে দেখো আমরা জানি যে কোনো ওয়ার্ডের শুরু যদি ভাওয়েল দিয়ে হয়, তার আগে আমরা কি বসাই, এন বসাই। এবং যেই ওয়ার্ডগুলো শুরু হয় কনসোনান্ট দিয়ে, তার আগে আমরা কি বসাই, তার আগে আমরা এ বসাই। এটা আমরা জানি। তো এই জানার সঙ্গে আরেকটু জানা অ্যাড করে নাও, সেটা হলো, তাহলে তুমি পরীক্ষার হলে ভুল করবে না। দেখো সেটা হলো কি, সেটা হলো যখন কনসোনান্ট থাকবে তখন তো আমরা এ বসাবোই, এবং যেই ওয়ার্ডটা কনসোনান্ট দিয়ে শুরু না হয়েও কনসোনান্টের মতো সাউন্ড করবে, তখন আমরা সেখানে কি বসাবো, এ বসাবো। ঠিক তেমনি ভাওয়েল, যেই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে তো আমরা এন বসাবোই, ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা এন বসাবোই। কিন্তু কনসোনান্ট দিয়ে শুরু হয়েও যদি ভাওয়েলের মতো সাউন্ড করে, তখন কি, তখন আমরাও সেখানে কি বসাবো, এন বসাবো। এইটুকু ভালো করে মাথায় ঢুকে নাও, সাউন্ড ভীষণ ম্যাটার করে এখানে। আর এই জানাটুকু তুমি কমপ্লিট জানলে তুমি কখনো এ এন বসাতে অন্তত তোমার ভুল হবে না, এবং ভুল করবে না। তুমি পরীক্ষার খাতায় 100% মানে গ্যারান্টির সঙ্গে তুমি আর্টিকেলস করে আসবে, বসিয়ে আসবে, তোমার কোথাও কোনো অসুবিধা হবে না, এ এন বসাতে কোথাও কোনো বাধবে না। তো দেখো ভাওয়েল থাকলে বসবে, সেখানে ভাওয়েল সাউন্ড ম্যাটার করে, কনসোনান্ট থাকলে বসবে, সেখানে কনসোনান্ট সাউন্ড ম্যাটার করে। তো এই দুটো জিনিস তোমাদের সব সময় মাথায় রাখতে হবে এবং করার সময় সচেতন হয়ে করতে হবে। তো দেখো উদাহরণ দেখবো আমরা, এখানে আছে কি, দেখো এ বয়, এ টিচার, এ ক্যাট, এগুলো সবার আগে কি বসেছে, সবার আগে তোমার আর্টিকেলস এ বসেছে। কেন বসেছে, দেখো বয়, বয়ের শুরু বি দিয়ে হচ্ছে, এটা এই আমাদের যে 5টা ভাওয়েল রয়েছে এর মধ্যে কি রয়েছে না, তাহলে এই 5টা ভাওয়েল বাদে যেগুলো সব কনসোনান্ট,
আর কনসোনান্টের আগে কি বসে? এ বসে, আর্টিকেলস এ বসে। দেখো টিচার, তারপর কার, এগুলো কিন্তু তোমার ভাওয়েল নয়, কনসোনান্ট, যার কারণে এগুলো সবার আগে কি বসেছে? আর্টিকেলস এ বসেছে। তারপরে দেখো দেখো এই শব্দগুলো তো কি দিয়ে লেখা হয়েছে? প্রত্যেকটা শব্দের শুরুটা খেয়াল করো, প্রত্যেকটা শব্দের শুরু খেয়াল করো। দেখো ইউনিফর্ম, ইউ দিয়ে আছে, আমরা আপাত দৃষ্টিতে দেখলে এখানে কি দেখতে পাচ্ছি? ইউ দেখতে পাচ্ছি, আমরা সবাই ইউ দেখতে পাচ্ছি, ই দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা দেখো ওয়ার্ড, দেখো প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা জানি যে যেই শব্দগুলো শুরুতে ভাওয়েল থাকে তার আগে আমরা এন বসাই, কিন্তু দেখো এখানে প্রত্যেকটা জায়গায় আর্টিকেলস এ বসেছে, প্রত্যেকটা জায়গায় আর্টিকেলস এ বসানো হয়েছে। এ কেন বসানো হয়েছে বলো? এ এই কারণে বসানো হয়েছে, এখানে ভাওয়েল দিয়ে ওয়ার্ড গুলো শুরু হলেও এর উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে না, ইউনিফর্ম, ইউরোপিয়ান, ঠিক আছে? এখানে দেখো এরকম একটা উচ্চারণ হচ্ছে ইওর মতো, ঠিক আছে, ওয়াইয়ের মতো, সোজা কথা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, যার কারণে এখানে এই শব্দগুলোর আগে আমরা কিন্তু এন বসাইনি, শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, তাও আমরা এন বসাইনি, আমরা এ বসিয়েছি। এই উচ্চারণের পার্থক্যটা তোমরা মাথায় রেখে আর্টিকেলস তোমাদের বসাতে হবে, তাহলে ভুল হবে না। ঠিক তেমনি দেখো ভাওয়েলের ক্ষেত্রে সেরকম হয়ে থাকে, যেমন দেখো নর্মাল ওয়েতে এখানে অ্যাপেল রয়েছে, এগ রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, সবগুলো শুরু কি দিয়ে হয়েছে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এবং উচ্চারণটা স্বাভাবিক রয়েছে, সাউন্ডটা ঠিকঠাক রয়েছে, যার কারণে এর সবার আগে আমরা কি বসিয়েছি? এন বসিয়েছি। দেখো প্রত্যেকটার আগে আমরা এন বসিয়েছি, তো অসুবিধা নেই। কিন্তু দেখো যে সাউন্ডের কথা বললাম, এখানে এই উদাহরণগুলো দেখো, এখানে আছে এন এফ ও, এন এমপি, এন এম এ, ঠিক আছে? এগুলো সবগুলো শুরু হয়েছে কি দিয়ে? কনসোনান্ট দিয়ে, সবগুলো ওয়ার্ড কনসোনান্ট দিয়ে, কিন্তু তারপরে এর আগে আর্টিকেল কি বসেছে? এন বসেছে। আর্টিকেল যেহেতু এন বসেছে, তো কেন বসেছে? তাহলে এখানে সাউন্ড ম্যাটার করছে। কিভাবে ম্যাটার করছে? যখন এফ ও, এফ, এ উচ্চারণ হচ্ছে, তো এখানে এফ, এম, দেখো এম, এখানে এ উচ্চারণ হচ্ছে, তো তো সবগুলোতে কি হচ্ছে? সবগুলো তোমার ভাওয়েলের মতো সাউন্ড করছে, যার কারণে এগুলো কনসোনান্ট দিয়ে শুরু হওয়ার পরেও আমরা এখানে কি বসিয়েছি? এ না বসিয়ে এন বসিয়েছি। আর একটা জিনিস মনে রাখবে, দেখো নর্মাল কিছু ওয়ার্ড আছে যেগুলো এইচ দিয়ে শুরু হলে এইচ এর উচ্চারণটা হয়, যেমন হোল, হাউস, এই ওয়ার্ডগুলো যখন তুমি উচ্চারণ করছো, তুমি এইচটা কিন্তু উচ্চারণ করছো, তখন কিন্তু তার আগে আমরা আর্টিকেলস কি বসাবো? এই বসাবো, তার আগে আর্টিকেলস এই বসবে, কারণ কনসোনান্ট আছে, এইচ একটা কনসোনান্ট, তার জন্য আমরা এ বসাচ্ছি। কিন্তু যখন এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, এইচ এর উচ্চারণটা হবে না, যেমন দেখো এই ওয়ার্ডগুলো দেখো, এখানে আছে কি এইচ ও এন এস টি, এটা কিন্তু হনেস্ট না, এটা হচ্ছে অনেস্ট। তারপর অ্যান আওয়ার, অ্যান অনার, এই সব শব্দগুলো এইচ দিয়ে শুরু হলেও এইচ এর উচ্চারণটা হচ্ছে না, এগুলোর আগেও সবসময় কি বসবে? অ্যান বসবে, এগুলোর আগে সবসময় কি বসবে? অ্যান বসবে। আর একটা জিনিস দেখো, যখন ওয়ান, ওয়ান, ওর উচ্চারণটা ওয়া এর মতো হবে, এই ও এর উচ্চারণ, ও এর উচ্চারণ কিসের মতো হবে? ওয়া এর মতো হবে, ওয়া, ওয়া, তখনও এর আগে কি বসবে? এ বসবে, ঠিক আছে? যখন ওর উচ্চারণ ওয়া এর মতো হবে, তখন তার আগে কি বসবে? এ বসবে। ও ভাওয়েল আছে বলেই যে এখানে অ্যাড বসবে তা কিন্তু নয়, যখন ওর ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? ওয়ান, দেখো ওয়ান যদি, সরি, ওয়ান যদি আমরা উচ্চারণ করি, ওয়ার মতো করে উচ্চারণ করছি, তো সেই ক্ষেত্রে এখানে কি বসবে? এ বসবে, ঠিক আছে? যেমন 100 নোট, আই নিড এ 100 নোট, আই নিড এ 100 নোট, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ওয়ান এর আগে আর্টিকেল কি বসেছে? এ বসেছে। তো এ এন দিয়ে আশা করি না তোমাদের আর কখনো কোনো অসুবিধা হবে। এ এন এর ব্যাপারটা ক্লিয়ার। এবার তুমি নিজে এক্সারসাইজ নিয়ে বসবে, তুমি করে দেখো, তুমি একটা আর্টিকেলসও তুমি ভুল করবে না, সবগুলো দেখবে পারছো এবং করতে পারবে। পরীক্ষার হলো ঠিক তাই। এবার নির্দিষ্ট করে বোঝাতে যে আর্টিকেল দা
এবার আমরা দা এর ব্যবহার শিখবো। দা কোথায় ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, ঠিক আছে। দেখো দা কমন নাউন, সিঙ্গুলার নাউন, হোল ক্যাটাগরি, এই সমস্ত এগুলো বোঝাতে তার আগে সবসময় কি বসবে, দা বসবে, ঠিক আছে। দা কমন নাউন কি? কমন নাউন হচ্ছে একই ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম, প্রত্যেকের সাধারণ নাম। যেমন দেখো এখানে ডগ দিয়েছে, আমি তোমার ডগ দিয়ে বোঝাচ্ছি। ডগ মানে হচ্ছে কি কুকুর। কুকুর রাস্তায় থাকতে পারে, প্ল্যাটফর্মে থাকতে পারে, তোমাদের বাড়িতে থাকতে পারে, বা পোষা যে কুকুরগুলো তার নাম থাকতে পারে। কিন্তু যত কুকুর আছে, আমরা কুকুর বললেই একটা কুকুরকে বুঝি, সমগ্র যে কুকুর রয়েছে এর কিন্তু সাধারণ নামই এটা। যে কুকুর বললে আমরা বুঝে যাই যে কুকুর মানে কোথাওকার একটা কুকুর হবে, সেটা তোমার বাড়ির হতে পারে, যে কোনো জায়গার হতে পারে। এটা কিন্তু একটা সাধারণ নাম কুকুরের, ঠিক আছে। তারপর দেখো সিঙ্গুলার নাউন, হোল ক্যাটাগরি, এগুলো থাকলেও সবসময় কি হয়, তোমার ক্লাস, এই ক্লাস যদি রিপ্রেজেন্ট করে তাহলে সবসময় সেক্ষেত্রে আমরা কি বসাই, দা বসাই। যেমন দা ডগ ইজ ফেথফুল অ্যানিমাল, দা বেনিয়ান ইজ এ কাইন্ড অফ বিগ ট্রি। বেনিয়ান হচ্ছে কি, বট গাছ। বট গাছ কি, বড় ধরনের গাছ। বট গাছ, দেখো বট গাছ মানে সবসময় বড় গাছই হয়। বট গাছ খুব ছোট গাছ যেগুলো হ্যাঁ আছে, কিন্তু একটা বড় জাতের গাছ হিসেবে বট গাছটা সবসময় ই করা হয়। তো তার জন্য, তার কারণে কি আমরা সবসময় তার আগে দা বসাই, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, কমন নাউন। তারপর দেখো মেন উইমেন, গোটা সম্প্রদায় বোঝাতে এদের আগে আমরা কি বসাই, দা বসাই না। মেন উইমেন মানে গোটা সম্প্রদায়। গোটা সম্প্রদায় মানে কি, মেন উইমেন দ্বারা গোটা সম্প্রদায় কেমন করে বোঝানো হয়, যেমন ধরো মেন মানে পুরুষের কথা বলি, তুমি, তোমার বাবা, কাকা, দাদা, বা আমরা যারা আছি, মানে সবাই মিলে যে পুরুষ সমাস, মানে সেটা বোঝাতে মেন ব্যবহার করি আমরা। কিন্তু তার আগে আমরা কখনো দা বসাতে পারবো না। তো উইমেনের ক্ষেত্রেও ঠিক তেমনি। কিন্তু ম্যান মানে একজন সিঙ্গুলার হলে তার আগে কিন্তু দা বসবে, দা ম্যান। আমরা বলতে পারি দা ম্যান, দা উইম্যান, ঠিক আছে। তারপর দেখো মহাকাব্য, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, প্রতিষ্ঠান, বিখ্যাত ঘটনা, এগুলো ভাই মনে রাখতে হবে। তুমি এগুলো মনে রাখলে, একবার মনোযোগ দিয়ে পড়লে জীবন আর ভুলবে না, তোমার কমপ্লিট হয়ে যাবে। ট্রেন, জাহাজ, এগুলো সবকিছুর আগে দা বসবে। যেমন দেখো রামায়ণ। রামায়ণ কি, রামায়ণ হচ্ছে কি একটা, দেখো রামায়ণ, রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য, ঠিক আছে। তার আগে এখানে দা বসেছে। গীতা একটা ধর্মগ্রন্থ, তার আগে দা বসেছে। হিন্দু একটা নিউজ পেপারের নাম, ইংলিশ নিউজ পেপার, তোমরা সবাই জানো, তার আগে এখানে দেখো দা বসেছে। দা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এটা কি একটা প্রতিষ্ঠানের নাম, একটা ইউনিভার্সিটির নাম, তার আগে দা বসেছে। তারপরে দা কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, এটা একটা প্রতিষ্ঠানের নাম, তার আগে দা বসেছে। দা গীতাঞ্জলি এক্সপ্রেস, ট্রেনের নাম, তার আগে দা বসেছে। দা ফ্রেঞ্চ রিভলিউশন, দা বসেছে, ঠিক আছে। যুদ্ধ ঘটনা, বিখ্যাত ট্রেন, জাহাজ, এগুলো সবকিছুর আগে কি বসবে, দা বসবে। তারপর অট্টালিকা, নদী, পর্বতমালা, দ্বীপমালা, সাগর, সমুদ্র, উপসাগর, উপকূল, প্লুরাল, লেকস, এর আগে সবসময় কি বসবে, এর আগে সবসময় কি বসবে, দা বসবে। দেখো যেমন দা তাজমহল, দা গঙ্গা, দা পার্সিয়ান কাল্ট, দা রেড সি, দা আটলান্টিক। এখানে সাগর, মহাসাগর সবকিছু রয়েছে, উপসাগর, উপকূল রয়েছে। তো সবকিছুর আগে নদী রয়েছে, তার আগে সবকিছুর আগে কি বসবে, দা বসবে। অট্টালিকার আগে দা বসবে, যেমন তাজমহল। তারপর নির্দিষ্ট লেকের নাম থাকলে, ধরো কোন একটা লেকের নামই লেক দিয়ে আছে, তার আগে কখনো দা বসবে না। যেমন কি দেখো লেক জেনেভা, লেক জেনেভা, দেখো লেক জেনেভা, এই লেকটার নামই লেক দিয়ে আছে, তো এর আগে কখনো কি দা বসবে না। তেমনি লেক এরিক, লেক রয়েছে, তো এই ক্ষেত্রে এর আগে দা বসবে না। এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি আর কখনো ভুল করবে না। দেখবে এগুলো থেকে প্রশ্ন আসে একই রকমের দেখতে, বা একই, এর কারণে তোমরা গুলিয়ে যাও, একটুখানি মনে রাখলে আর ভুলবে না। তারপরে দেখো প্লুরাল নেম অফ আইল্যান্ডস, মাউন্টেন রেঞ্জ, চেন অফ মাউন্টেন্স, প্লুরাল নেম অফ কান্ট্রিজ, এগুলো যদি থাকে তার আগে অবশ্যই কি বসবে, অবশ্যই দা বসবে। এগুলো যদি থাকে তার আগে দা বসবে। যখন প্লুরাল নেম মানে কি, তোমাদের একটু আগে আমি পড়ালাম, সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল মানে বহু বচন, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। তো প্লুরাল যখন থাকবে, মাউন্টেন রেঞ্জ যখন থাকবে, চেইন অফ মাউন্টেন্স থাকবে, যে অনেকগুলো মানে পর্বত শ্রেণী, পর্বতমালা, তখন কি বসবে, তার আগে দা বসবে। যেমন দা হিমালয়াস, ঠিক আছে, দা আলপাস, দা নেদারল্যান্ডস, দা লাক্ষাদ্বীপ,
দা লাক্ষাদ্বীপ আইল্যান্ড, ঠিক আছে। এই দেখো এগুলো সবকিছুর আগে কি বসছে, দা বসেছে। তো এই নিয়মগুলো ভালো করে দেখে মনে রাখবে। এটা দেখো, যে সকল দেশের নাম উল্লেখ করতে দুই বা তার বেশি শব্দ লাগে। কোন দেশ আছে যেগুলোর উচ্চারণ করতে দুই বা তার বেশি শব্দ লাগে, যেমন ইউকে কে যদি তুমি ফুল মিনিং বলো ইউনাইটেড কিংডম, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই দেশগুলোর নাম কি, দুই বা তার বেশি শব্দ লাগছে, তো এই শব্দগুলোর আগে সবসময় তোমার কি বসবে, সবসময় দা বসবে। এই স্টেট, কিংডম, রিপাবলিক এগুলো থাকলে দা বসে। যেমন দেখো দা ইউএসএ, দা ইউএসএসআর, দা ইউকে, দা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, দা ডমিনিকান রিপাবলিক, দেখলে তো। এবার দেখো কান্ট্রিজ এর আগে দা কখন বসে না, যখন কান্ট্রির নামটা সিঙ্গেল থাকবে তখন তার আগে দা বসে না। যেমন হি ওয়েন্ট টু মেক্সিকো, হি ওয়েন্ট টু মেক্সিকো, সে মেক্সিকো গিয়েছিল। তো এর আগে কিন্তু আমরা দেখো দা বসাই নি, ঠিক আছে। এই নিয়ে দেখো যে সকল দেশের নাম নিউ বা কোন দিকের নাম দিয়ে শুরু হয়, যে সকল দেশের নাম নিউ নিউ থাকবে বা কোন দিকের নাম, কোন দিক কি, যেমন ইস্ট, ওয়েস্ট, এই দিয়ে যখন শুরু হয়, হয় না নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। তো যে সকল দেশের নাম নিউ বা কোন দিকের নাম দিয়ে শুরু হয়, বা যেসব মহাদেশের নাম, যেমন দেখো এশিয়া, আফ্রিকা, এগুলো দিকের নাম দিয়ে শুরু হতে পারে। সাউথ আফ্রিকা হয় প্রদেশের নাম ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, বা একক শব্দের যে কোনো দেশের নাম। একক শব্দের দেশের নামের আগে বসে না, যে দেখো বলেছি তো ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা, এর আগে কখনো কি বসবে না, এর আগে কখনো দা বসবে না, এর আগে কখনো দা বসে না, ঠিক আছে। এই নিয়মটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। দেখো পর্বতমালা প্লুরাল হলে তখন তার আগে দা বসে, কিন্তু শুধু পর্বতের আগে কখনো দা বসে না, সিঙ্গুলার দা বসে না। যেমন মাউন্ট ভিসুভিয়াস, এটা একটা পর্বত, তো এর আগে কিন্তু আমরা দা বসাতে পারবো না। তো এই নিয়মগুলো মনে রাখবে। তোমার আর্টিকেলস এ এন তো দেখো জলের মতো ক্লিয়ার, দা এর বাইরে কিচ্ছু থাকবে না, এইটুকুর মধ্যেই তোমার দা দিয়ে যত আর্টিকেল করতে হয় সব তুমি পেরে যাবে। ডিরেকশন বোঝাতে, এই এখানেই বললাম দেখো ডিরেকশন বোঝাতে, সরি, দা ইস্ট, দা ওয়েস্ট, ডিরেকশন বোঝাতে নর্থ, সাউথ, এর আগে সবসময় কি বসবে, দা বসবে। ডিরেকশন বোঝাতে দা বসবে। এই কমন মানে যেই জিনিসগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, ডিরেকশন চেঞ্জ, তোমরা ইসে রিজনিং এ করে থাকো, তো এভাবেও মনে রাখতে পারো যে এর আগে কি বসবে, দা বসবে। দা ইস্ট, দা ওয়েস্ট, দা সাউথ। তারপর দেখো অর্ডিনালস এর আগে দা বসে। অর্ডিনালস কি আর কার্ডিনালস কি, অর্ডিনালস হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে আমরা অর্ডিনালস বলি। আর কার্ডিনালস হচ্ছে কি 1 2 3, এই হচ্ছে আমাদের কার্ডিনালস। তারপর দেখো এই অর্ডিনালস এর আগে দা বসে। অর্ডিনালস কি এখানে আছে, অর্ডিনালস এখানে আছে দেখো ফার্স্ট, ফার্স্টের আগে কি বসেছে, আর্টিকেলস দা। তারপর দেখো যখন কোন ফ্যামিলির সব পার্সনকে বোঝানোর জন্য কোন ফ্যামিলির নাম ব্যবহার করা হয়, তখন সেই ক্ষেত্র বিখ্যাত ফ্যামিলি গুলোর আগে তখন কি বসে, দা বসে। যেমন দেখো রেমন্ডস, আম্বানিস, বিড়লাস, এগুলো সবার আগে কি বসেছে, দা বসেছে, এগুলো সবার আগে দা বসেছে। ইউনিক থিংস, ইউনিক থিংস কি, যেই জিনিসগুলো নিজের বিশেষ গুণে বিশেষভাবে বিশেষত্ব রয়েছে সেগুলো হচ্ছে ইউনিক থিংস, যার দ্বিতীয় পৃথিবীতে নেই, যেগুলো নিজের স্বমহিমায় স্বগুণে সারা বিশ্বে মানে সারা বিশ্ব জুড়ে যেগুলো মানে তোমার স্বপ্রভায় আছে, সেগুলোই হচ্ছে ইউনিক থিং। যেমন কি দা সান, দা আর্থ, দা ওয়ার্ল্ড, দা সি, দা এনভায়রনমেন্ট, এর কোনো অল্টারনেটিভ কিছু আছে, কিচ্ছু নেই। তো এই জিনিসগুলো হচ্ছে ইউনিক থিংস। আর এই ইউনিক থিংস এর আগে সবসময় আমরা কি বসাবো, দা বসাবো। এই দেখো সবগুলোর আগে আমরা কি বসিয়েছি, দা বসিয়েছি। এই গেল। তারপর দেখো কোন কোন ক্ষেত্রে এই সি, সি হচ্ছে সমুদ্র, এই সমুদ্রের আগে কোন কোন ক্ষেত্রে দা বসবে না। আগে তোমাদের সেন্টেন্স পড়াতে পড়াতে বললাম যে কোথাও কোথাও দেখো ইংলিশে এক্সেপশনাল নিয়ম বলে কিছু জিনিস আছে যেগুলো চলে এসছে, যেমন কোথায় বসবে না, যেমন দেখো যখন উই গো টু সি অ্যাজ এ সেলার্স, আমরা এখানে আমি যখন নাবিক হয়ে মানে আমরা সমুদ্রে যাচ্ছি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সি এর আগে দা বসাচ্ছি না। যেমন হি ইজ অ্যাট সি নাও এ ডেজ,
সে এখন কিছুদিন ধরে সমুদ্রে আছে, মানে সমুদ্র যাত্রা করেছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখো দা বসাচ্ছি না। কিন্তু যখন মানে ভাস্ট সমুদ্রটা বোঝানো হচ্ছে, শুধু সমুদ্রটা বোঝানো হচ্ছে, ওটাকে মানে স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, সেই সময় সমুদ্রটাকে আমরা কি বসাবো, আর্টিকেলস দা বসাবো। তারপরে দেখো এখানে আছে বিফোর স্পেস দা বসে, কিন্তু কোথায় বসে না সেটা দেখো। স্পেস যখন, দেখো আমরা স্পেস বলতে জায়গা বুঝি, আরেক স্পেস বলতে আমরা মহাশূন্য বা মহাকাশ বুঝি। যেখানে জায়গা বোঝানো হবে, যেমন হি ট্রাই টু পার্ক হিজ কার দেয়ার বাট দা স্পেস ওয়াজ টু স্মল। সে চেয়েছিল তার গাড়িটা সেখানে পার্ক করতে, কিন্তু স্পেস ওয়াজ টু স্মল। স্পেস মানে কি, এটা হচ্ছে এখানে জায়গাটা খুব ছোট ছিল। এটা কিন্তু মহাবিশ্ব বা মহাকাশ বোঝানো হচ্ছে না, যার কারণে এর আগে আমরা আর্টিকেল কি বসিয়েছি, এর আগে আমরা দা বসিয়েছি। কিন্তু যখন দেখো এটা ওই মহাকাশ বলবে মানে বোঝাবে, তখন সেই ক্ষেত্রে মানে এই যে বিয়ন্ড দ্য আর্থ, মানে বিয়ন্ড দ্য আর্থ অ্যাটমসফিয়ার বোঝাবে, তখন সেখানে আমরা কিন্তু এর আগে তোমার দা বসাবো না। দেখো দেয়ার আর লাক্স অফ স্টার, হ্যাঁ তারা, ইন স্পেস, এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দা বসাচ্ছি না। এই বেসিক সামান্য নিয়মটুকু জাস্ট মাথায় ঢুকিয়ে নাও। আর্টিকেলস থেকে কোনো কোশ্চেন পরীক্ষার হলে তোমায় স্কিপ করতে হবে না, তুমি সব পারবে, এর বাইরে কিচ্ছু আসবে না, এগুলোর মধ্যেই থাকবে। দেখো জাতি সম্প্রদায় মানে কি, শ্রেণী, ক্লাস, এগুলো বোঝাতে কি হয়, এগুলো বোঝাতে আমরা কি ব্যবহার করি, আর্টিকেল দা ব্যবহার করি। দেখো দা ইন্ডিয়ান, দা আমেরিকান। তারপরে সাম ফলোইং ফ্রেজ কি, যে কতগুলো নাউন পাশাপাশি বসে সেগুলো একটা ফ্রেজ বলে। যেমন হোয়াট ইজ দ্য ম্যাটার, দেখো এই ফ্রেজ গুলোর মধ্যে ফলোইং ফ্রেজ মানে যেগুলো চলে এসছে, মানে এই এখানে দেওয়া আছে, সেই ফ্রেজ গুলোর মধ্যে এখন কাম টু দা পয়েন্ট, কিপ টু দা লেফট, এই এগুলোর মধ্যে চলে আসে। এগুলো জাস্ট দেখো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শুরুর দিকে ছিল, সেগুলো নিয়ে ভালো করে আলোচনা করা হয়েছে। এগুলো তোমার জাস্ট আমি টাচ করিয়ে রাখছি যাতে করে তোমাদের এগুলো থেকে কোশ্চেন এলে কোনো অসুবিধা না হয়। ডেজিগনেশন মানে কি, পদমর্যাদা, মানে তুমি কোন পোস্টে আছো, তুমি কি মানে কোন পদে আছো। যেমন চেয়ারম্যান, দেখো তার আগে দা বসে, দা ডিরেক্টর, এটা ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর আগে দেখো দা বসে। এগুলো এক একজনের ডেজিগনেশন। তারপর পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টির আগে কি বসবে, দা বসবে, সেটা দা বিজেপি হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, ঠিক আছে। দেখো তার আগে কিন্তু সবার আগে এগুলো দা বসেছে। তারপর তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে বা কোনো ইনভেনশন হতে পারে। ইনভেনশন মানে কি, কোনো আবিষ্কার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা কোনো ইনভেনশন, তার আগেও সবসময় দা বসে। যেমন দা টেবিল না, সরি, দা তবলা। আর এটা হচ্ছে দা টেলিফোন, এটা হচ্ছে একটা ইনভেনশন। টেলিফোনটা কি ইনভেন্ট করা হয়েছে, তো এটা একটা ইনভেনশন, তো এর আগে আমরা দা বসিয়েছি। আর একটা দেখো দা অ্যাডজেক্টিভের আগে বসে যখন ব্যক্তির শ্রেণী রিপ্রেজেন্ট করে। এখানে একটা ব্যক্তির শ্রেণী রিপ্রেজেন্ট করা মানে কি, একটা ব্যক্তির শ্রেণী কি, দেখো এখানে উদাহরণ আছে দা ইয়াং উইল সাপোর্ট, ঠিক আছে। এখানে দা ইয়াং উইল সাপোর্ট, যে যুবকরা বা যুবারা সাপোর্ট করবে। তো এখানে দেখো একটা শ্রেণী বোঝানো হয়েছে, অনেক রকম শ্রেণী আছে, যেমন ইয়াং, ওল্ড রয়েছে। তো এই শ্রেণীগুলো, এখানে একটা শ্রেণী বোঝানো হয়েছে, এবং এটা একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ইয়াং অ্যাডজেক্টিভ কাকে বলে, দোষ, গুণ, এই সমস্ত জিনিস বোঝানো হয়, ভালো মন্দ এগুলো বোঝানো হয়, সেগুলোকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলে। আমরা অ্যাডজেক্টিভ যখন পার্টস অফ স্পিচ করব তখন দেখবে। তো এখানে ইয়াং কি, ইয়াং একটা কম্পেয়ার বোঝানো হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে আমি যুবক, ওল্ড যে সে ওল্ডের তুলনায় আমি ইয়াং, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়াং, পুর, গরিব, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। তো এই বিশেষণের আগে সবসময় কি বসবে, সবসময় দা বসে। তারপর দেখো পেশাবাচক শব্দের আগে, পেশাবাচক শব্দ কি, যে তুমি কোন পেশায় আছো, কি করছো, সেগুলোর আগে সবসময় দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, শি লাইকস দ্য লিগ্যাল প্রফেশন, ঠিক আছে। এই যে এইগুলো যে একটা পেশা, শি লাইকস দ্য লিগ্যাল প্রফেশন, ঠিক আছে। এই পেশাবাচক যে শব্দ, তার আগে কিন্তু আমরা
কি বসিয়েছি, তার আগে আমরা দা বসিয়েছি। আর্টিকেলস কি বসিয়েছে, দা বসে। দেখো আর্মড ফোর্স, যে আর্মড ফোর্স হয় না, যার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? আর্মড ফোর্স, এই আর্মড ফোর্স মানে সশস্ত্র বাহিনী, যে এদের আগেও কিন্তু সবসময় দা বসে, ঠিক আছে? সেটা দেখো নেভি হতে পারে, ঠিক আছে, দা আর্মি হতে পারে, এর আগে সবসময় কি বসবে, দা বসবে। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রি, আমরা ডিগ্রি পড়বো, কন্টেন্টসে তোমরা দেখেছো ডিগ্রি, তখন ডিগ্রি নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তো সুপারলেটিভ ডিগ্রি থাকলেও সেখানে কি বসে, দা বসে। যেমন শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার কলেজ, ঠিক আছে? এই দেখো এখানে দা বসেছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুল, ঠিক আছে? এর আগে কি বসে, দা বসে। কম্পারেটিভ ডিগ্রির আগে বসে যখন কি হয়, সিলেকশন অর কম্পারিজন করতে বোঝানো হয়, যখন মানে বাছাই করা বা তুলনা করতে বোঝানো হয়, তখন কম্পারেটিভ সেন্টেন্সের আগেও দা বসে। যেমন হি ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু, সে দুজনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। তো তার জন্য এখানে কি কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, সে দুজনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, যার কারণে এখানে আর্টিকেল কি বসেছে, দা বসেছে, ঠিক আছে? দিস ইজ দ্য বেটার অফ দ্য টু নোবেলস, এখানে কি করা হয়েছে, সিলেকশন করা হয়েছে বা তুলনা করা হয়েছে। দেখো দুটো নোবেলের মধ্যে মানে দুটো উপন্যাসের মধ্যে এই উপন্যাসটা ভালো, দিস ইজ দ্য বেটার, যার কারণে এখানে এই কম্পারেটিভ ডিগ্রি আগে এখানে কি বসেছে, দা বসেছে। দেখো এ স্ট্রঙ্গার, এটা একটা তোমার কম্পারেটিভ ডিগ্রির ফর্মের মধ্যে পড়ে। দেখো তারপর আছে কি, কমিটি, ক্লাব, ফাউন্ডেশন, ট্রাস্ট, এই সব থাকলে তার আগে কি বসবে, তার আগেও দা বসবে। প্রত্যেকের পাড়ায় ক্লাব থাকে, মনে রাখবি ক্লাবের আগে সবসময় দা বসবে। দা লায়ন্স ক্লাব, দা হু, তারপর দা ফোর্ট ফাউন্ডেশন, এই সমস্ত সবকিছুর আগে কি বসবে, আর্টিকেল দা বসবে। তো আজকে ক্লাস তোমরা যেইটুকু শিখলে সেইটুকু তোমরা নিজেরা নিজেদের মধ্যে ক্যালকুলেট করো, আর কোথাও এরপরও কারো কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টস করে জানাবে যে কোথায় কার কি অসুবিধা হয়েছে। সবাইকে সবগুলো কোশ্চেনের উত্তর বলে দেওয়া হবে, কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর তোমরা যে এতক্ষণ আর্টিকেলস করলে, সেই আর্টিকেলস তোমরা কতটা বুঝেছো, কতটা তোমার মাথায় ঢুকেছে বা কতটা ঠিকঠাক নিতে পেরেছো, তার প্রমাণ দেবে তোমরা এখানে। এখানে দেখো কটা এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজ কটা তোমরা করে অবশ্যই কমেন্টস এর মধ্যে জানাবে, নাম্বার লিখে লিখে, যে কোনটায় কি বসবে। আমি দেখবো, দেখে সেটা আমি বলবো কার কটা হয়েছে বা কার কটা হয়নি। তো এই এক্সারসাইজ গুলো তোমরা করবে। দেখো ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলে একটা বই আছে, তো ওটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তো তাহলে এখানে কি বসবে। তারপর অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর এ, একটা আপেল ডাক্তারকে কি রাখে, দূরে রাখে, মানে আপেল খেলে রোগ সারে, আমরা পড়েছি তো। তো তাহলে সেটাই বলা হয়েছে যে একটা আপেল খেলে কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। তারপর হি বোট ড্যাশ নিউ কার ইয়েস্টারডে, একটা দেখো নতুন গাড়ি কিনেছে, সে নতুন গাড়িটা কিনেছে, তো কিনতে গিয়ে দেখে তারপর পছন্দ করে কিনেছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। তারপর শি ইজ ড্যাশ বেস্ট টিচার ইন দ্য স্কুল, দেখো আমরা একটু আগেই তোমরা যেখানে দেখলে, দেখো সুপারলেটিভ, কম্পারেটিভ, এখানে বেস্ট, এটা কোন ডিগ্রির মধ্যে পড়ে, তো সেই বুঝে এটা করবে। কুড ইউ পাস মি ড্যাশ সল্ট প্লিজ, তারপর ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ড্যাশ নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর শি, দেখো এটা হ্যাজ হবে। she has dash interesting idea, তারপর I saw dash elephant at the, এটা জু, জেট, আর he needs dash a new pair of shoes। এই হলো তোমাদের এক্সারসাইজ। তো সবাই ভালো লাগলে, তোমাদের যদি ঠিকঠাক লাগে, সবকিছু বুঝতে পেরেছো, দেখো তোমাদের জায়গাগুলো ভয়, মনের ভয় কিছুটা হলো দূর হয়েছে, তাহলে তোমরা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং রীতিমতো ক্লাস করবে। আমাদের ক্লাস এখন থেকে নিয়মিত চলবে এবং এই এক্সারসাইজটা তোমরা সবাই করে কমেন্টসে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সামনের দিন আমরা নতুন ক্লাস নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করব। তো সবাই ভালো থেকো, এই কামনা এখানেই শেষ করছি ক্লাসটা আজকের।